স্বাগতম মাই অডিও বুকে। পড়ছি হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস অপেক্ষা। শুনছেন উপন্যাসের তৃতীয় পর্ব। পাঠিয়েছি সজল, ধন্যবাদ। সুরাইয়া আয়নার সামনে বসে আছে। তার চোখে মুখে হতভম্ব ভাব। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে শীতের কাছের কিছু চুল তামাটে হয়ে আছে। কি ভয়ঙ্কর কথা! চুল পেকে যাচ্ছে, নাকি হলুদ টুলুদ জাতীয় কোনো রং লেগেছে? হলুদ রং লাগবে কিভাবে? কত বছর হলো সে রান্নাঘরে যায় না। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা। সুপ্রভা দরজা ধরে দাঁড়ালো। সে আজ শখ করে তার মার শাড়ি পরেছে, নীল শাড়িতে সাদা সাদা বুটি। শাড়িটা যে এত সুন্দর লাগে আগে বোঝা যায়নি, পরার পর বোঝা যাচ্ছে। শাড়ি পরার জন্য তাকে এত বড় লাগছে যে মনেই হচ্ছে না তার বয়স মাত্র 13। মনে হচ্ছে তরুণী এক মেয়ে, যে সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে টেলিফোনে গল্প করে। সুপ্রভা এমনিতেই দেখতে সুন্দর, শাড়ি পরায় আজ তাকে অন্যরকম সুন্দর লাগছে। একটু আগে মিতু তাকে দেখে বলেছে, সুপ্রভা খবরদার শাড়ি পরবি না, হিংসায় আমার শরীর জ্বলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখবি সারা গায়ে ফোসকা উঠে যাবে। সুরাইয়া মেয়েকে দেখে বলল, সুপ্রভা দেখ তো আমার মাথার চুল পেকে যাচ্ছে নাকি? সুপ্রভা বলল, হুম। হুঁ আবার কি ধরনের কথা? হয় বল হ্যাঁ, নয় বল না। চুল পেকেছে? সুপ্রভা ক্ষীণ গলায় বলল, হ্যাঁ। সুরাইয়া তীব্র গলায় বলল, চুল পাকবে কেন? এখনই কেন চুল পাকবে? সুপ্রভা এই প্রশ্নের জবাব কি দেবে বুঝতে পারছে না। চুল পেকে গেলে সে কি করবে? সে তো আর 100 বছরের পুরনো ঘি মায়ের মাথায় মাখিয়ে তার চুল পাকায়নি। এমনিতেই সে মায়ের ভয়ে অস্থির হয়ে থাকে। আজ সকাল থেকে ভয় বেশি লাগছে, কারণ বান্ধবীর জন্মদিনে যাবার কথা যখন বলা হয়েছে, মা বিশ্রী করে তাকিয়েছেন, কিছু বলেননি। অথচ আগে ভাগে কথা ঠিক হয়ে আছে, সবাই দল বেঁধে শাড়ি পরে যাবে, রাতে ওই বাড়িতে থাকবে, সারা রাত গল্প করবে। তাদের বাড়িতে লেজার ডিস্ক প্লেয়ার আছে, সেই লেজার ডিস্কে ছবি দেখা হবে। যে ছবি দেখা হবে সেই ছবিও এনে রাখা হয়েছে, সাউন্ড অফ মিউজিক। শাড়ি পরেছিস কেন? সুপ্রভা খুবই অবাক হল। সে মাকে জানিয়েই শাড়ি পরেছে, আলমিরা থেকে মা নিজেই শাড়ি বের করে দিয়েছেন। এখন হঠাৎ এই কথা কেন? শাড়ি পরার এসব ঢং কোত্থেকে শিখলি? তুই কোথায় আছিস জানিস না? পরের বাড়িতে দাসীর মতো পরে আছিস। রং করতে লজ্জা লাগে না? বেহায়া মেয়ে। সুরাইয়া দম নেবার জন্য থামলেন। সুপ্রভা ভাবল এই ফাঁকে সে সরে যাবে, তবে এই কাজটা করাও ঠিক হবে না। সবচেয়ে ভালো হয় সে যদি মাকে রাগ ঝাড়ার পুরো সুযোগটা দেয়। ঢঙের মেয়ে, ঢং তো 16 আনার উপর 2 আনা 18 আনা শিখেছিস। যা শেখার তা তো শিখছিস না। অঙ্কে পেয়েছিস 11। এমন কোনো মেয়ে আছে যে অঙ্কে 11 পায়? বল, আছে কোনো মেয়ে? দে, কথার জবাব দে। চুপ করে থাকলে টেনে জিভ ছিঁড়ে ফেলব। সুপ্রভা মনে মনে মায়ের কথার জবাব দিল। এই কাজটা সে ভালো পারে। মা যখন প্রশ্ন করতে থাকেন তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ঠিকই, তবে মনে মনে প্রতিটি প্রশ্নের জবাব দেয়। যে কোনো প্রশ্নই মা 3-4 বার করে করেন। মার একই প্রশ্নের জবাব সুপ্রভা ভিন্ন ভিন্নভাবে দেয়। তার বেশ মজা লাগে। কি সার্কাসের সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথার জবাব দে। আছে কোনো মেয়ে যে অঙ্কে 11 পায়? সুপ্রভা মনে মনে বলল, হ্যাঁ মা, আছে। নন্দিতা বলে একটা মেয়ে আছে আমাদের ক্লাসে, সে পেয়েছে 9। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নন্দিতার কাছে টেলিফোন করে জেনে নিতে পারো। ওরা দারুণ বড় লোক, ওদের বাড়িতে 3টা টেলিফোন। নন্দিতাও আজ জন্মদিনে যাবে। নন্দিতা পরবে লাল সিল্কের শাড়ি, রাজশাহী সিল্ক। সেরিকালচার বোর্ডে তারেক মামা চাকরি করেন, তিনি এনে দিয়েছেন। সুরাইয়া বললেন, তুই এক্ষুনি শাড়ি খোল, বই খাতা নিয়ে বস, ইমনকে বল অঙ্ক দেখিয়ে দিতে। সুপ্রভা মনে মনে বলল, দুপুরবেলা বই নিয়ে বসবো কেন মা? ইমন ভাইয়াকেও অঙ্ক দেখিয়ে দিতে বলা যাবে না, তার জ্বর। সে বিছানায় শুয়ে কো কো করছে। শাড়ি খুলে ফেলতে বলছো, খুলে ফেলছে, কিন্তু কোন কাপড়টা পরবো তাও বলে দাও। যা পরবো সেটা নিয়েও তো তুমি কথা শোনাবে।
এত কথা শুনতে কারোর ভালো লাগে না। বাবা যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আমার ধারণা তোমার কথা শুনে পালিয়ে গেছে। এবং সে নিশ্চয় লক্ষ্মী টাইপ কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, যে মেয়ে 10টা কথার উত্তরে একটা কথা বলে, তোমার মতো ক্যাট করে না। সুপ্রভা মার সামনে থেকে সরে গেল। তাকে দেখে মনেও হবে না সে মনে দুঃখ পেয়েছে বা মন খারাপ করেছে, বরং মনে হবে একটু আগে তার জীবনে মজার একটা ঘটনা ঘটেছে। সেই আনন্দেই সে ঝলমল করছে। সুপ্রভা একতলায় মিতুর ঘরে ঢুকল। রাতে সে মিতুর সঙ্গে ঘুমায়। মিতুর ঘরটাই তার ঘর। মিতু আপার ঘরে থাকতে তার ভালোই লাগে, তবে আরো ভালো লাগতো যদি তার নিজের কোনো ঘর থাকত। পুরো ঘরটা সে সাজাতো নিজের মতো করে। ঘরে খাট রাখত না, নন্দিতার মতো মেঝেতে একটা ফোম বিছিয়ে রাখত। নিজের একটা সিডি প্লেয়ার থাকত, সারাক্ষণ গান শুনত। মিতু কাঁচাকলার ভর্তা বানাচ্ছিল। কাঁচাকলা কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেঁতুল, কাঁচামরিচ, লবণ মিশিয়ে ভর্তা। কাঁচাকলার কষের সঙ্গে পরিমাণ মতো তেঁতুল মেশাতে পারলে অসাধারণ একটা জিনিস তৈরি হয়। তেঁতুলের পরিমাণ ঠিক করাটাই জটিল। বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। যে কোনো ধরনের ভর্তা বানানোর ব্যাপারে মিতু মোটামুটি একজন বিশেষজ্ঞ। সুপ্রভা মিতুকে ডাকে ভর্তা রানী। সুপ্রভা হাত বাড়িয়ে বলল, দেখি আপা কেমন হয়েছে। মিতু বিরক্ত গলায় বলল, আগে বানানো হোক, তারপর দেখবি। তুই যা, চট করে রান্নাঘর থেকে ধনেপাতা নিয়ে আয়। অল্প ধনেপাতা কষলে দিয়ে দেই। ধনেপাতা দিও না আপা, কলা ভর্তায় ধনেপাতার গন্ধ ভালো লাগে না। তোকে মাতাব্বরি করতে হবে না, যা করতে বলছি কর। সুপ্রভা ধনেপাতা আনতে গেল। মিতু কি মনে করে যেন মুখ টিপে হাসল। সব মানুষের কিছু বিচিত্র স্বভাব থাকে, মিতুরও আছে। তার বিচিত্র স্বভাবের একটা হচ্ছে, যখন একা থাকে তখনই সে মুখ টিপে হাসে। আশেপাশে কেউ থাকলেই সে গম্ভীর। তখন তাকে দেখলে মনে হবে কাজ ছাড়া সে কিছু বোঝে না, কাজের বাইরের সবকিছুই তার অপছন্দ। সুপ্রভা ধনেপাতা নিয়ে উপস্থিত হল। মিতু বলল, ইমনের জ্বর কত জানিস? না। 104। আমি ঠিক করেছি ওর গায়ে পানি ভর্তি একটা কাপ ঘণ্টাখানেক বসিয়ে রাখব। জ্বরের তাপে পানি গরম হবে, সেই পানি দিয়ে আমি চা বানিয়ে খাবো। সুপ্রভা খিলখিল করে হাসতে লাগল। মিতু আপাকে এই জন্যই তার এত ভালো লাগে। গম্ভীর মুখে এমন মজার মজার কথা বলবে যে হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়। হাসি দেখে মিতু আপা আবার বিরক্ত হয়ে ধমক দেয়। কি আশ্চর্য মেয়ে, নিজেই হাসাবে আবার নিজেই ধমকাবে। সুপ্রভা, হাসি থামা। বিশ্রী শব্দ করে হাসছিস কিভাবে? তুই তো হায়না না, মানুষ। তোর হাসি শুনে মনে হচ্ছে একটা মহিলা হায়না হাসছে। হাসি বন্ধ কর। সুপ্রভা হাসি বন্ধ করতে চেষ্টা করছে, পারছে না। মিতু আপাকে দেখতে সুন্দর লাগছে। মিতু আপা কোনোরকম সাজগোজ করে না, অথচ তাকে দেখে মনে হয় সবসময় বাইরে যাবার জন্য সেজে আছে। সুপ্রভা, আয় একটা কাজ করি, ইমনের কাছে একটা উড়ো চিঠি পাঠাই। কি উড়ো চিঠি? প্রেমের চিঠি। কোন একটা মেয়ে লিখেছে এরকম, ভুল বাংলায় আজেবাজে টাইপ। চিঠি পড়ে তার আত্মা কেঁপে উঠবে, কাউকে বলতেও পারবে না, মুখ শুকনা করে ঘুরবে। আমরা দূর থেকে মজা দেখব। আইডিয়াটা কেমন? ভালো, খুব ভালো। চিঠিটা আমরা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে পাঠাবো। চিঠিটা কে লিখবে? তুমি। তোমার হাতের লেখা তো চিনে ফেলবে। আমার 4-5 রকম হ্যান্ডরাইটিং আছে, চেনার কোনো উপায় নেই। তাহলে আপা চলো লিখে ফেলি। বললেই তো লিখে ফেলা যায় না, চিন্তা ভাবনা করে লিখতে হবে। রাতে লিখব। শুরুটা হবে কিভাবে জানিস? ওগো আমার প্রাণ পাখি, বুলবুলি। সুপ্রভা আবারও খিলখিল করে হেসে উঠল। মিতু বিরক্ত গলায় বলল, বললাম না হায়নার মতো হাসবি না। হাসি আসলে কি করব? হাসি আসলে হাসি চেপে রাখবি। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। তোমাকে কে বলেছে? আমাকে কিছু বলতে হয় না, আমি হচ্ছি সব জানতা, সব কিছু জানি এবং ম্যানেজ মাস্টার, সব কিছু ম্যানেজ করতে পারি। তুমি কি মাকে বলে আমার বান্ধবীর বাসায় যাবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবে? আজ রাতে ওর বাসায় থাকার কথা।
অবশ্যই ম্যানেজ করতে পারবো, আমার কাছে এটা কোনো ব্যাপার না। তাহলে তুমি আমাকে ব্যবস্থা করে দাও। আমি কেন করে দেব? তোর সমস্যা তুই দেখবি। সুপ্রভা মন খারাপ করা গলায় বলল, আপা, আমার মাঝে মাঝে মনে হয় তুমি খুব কঠিন হৃদয়ের মহিলা। মিতু সহজ গলায় বলল, ভুল বললি, আমি কঠিন হৃদয়ের মেয়ে। এটা মাঝে মাঝে মনে হবার ব্যাপার না, সব সময় মনে হবার ব্যাপার। মিতু উঠে দাঁড়ালো। মিতুর সঙ্গে সঙ্গে সুপ্রভা উঠে দাঁড়ালো। মিতু বিরক্ত গলায় বলল, তুই সায়ের মতো সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকিস না তো, বিরক্ত লাগে। তুমি যাচ্ছ কোথায়? ছাদ পিছল হয়ে আছে আপা, ছাদে যেও না, রেলিং নেই, ধপাস করে পড়বে। পরি যদি সেটা আমার সমস্যা, তোর সমস্যা না। মিতু ছাদের দিকে যাচ্ছে। যাবার আগে সে ফুপুর সঙ্গে দু একটা কথা বলে যাবে বলে ঠিক করল, শক্ত কিছু কথা। এই মহিলাকে তার ইদানিং অসহ্য বোধ হচ্ছে। মুশকিল হচ্ছে, আগ বাড়িয়ে কঠিন কথা শুরু করা যায় না। ফুপু তার সঙ্গে কখনো কঠিন কিছু বলেন না, বললে সুবিধা হতো, কোমর বেঁধে ঝগড়া করা যেত। সুরাইয়া মিতুকে দেখে সহজ গলায় বলল, কি ব্যাপার মিতু? মিতু বলল, কলার ভর্তা বানিয়েছে, খাবে? না। খেয়ে দেখো না, ভালো হয়েছে। ইচ্ছে করছে না। তোর ইউনিভার্সিটি কেমন লাগছে? ভালোও লাগছে না, মন্দও লাগছে না, সমান সমান লাগছে। আশ্চর্য, ওই দিন দেখেছি লাল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, আজ একেবারে ইউনিভার্সিটি। লাল হাফ প্যান্ট? হ্যাঁ, লাল হাফ প্যান্ট। আমার সব পরিষ্কার মনে আছে, আমাকে দেখে জিভ বের করে ভেঙচি কাটলি। তোমার পুরানো দিনের কথা খুব মনে থাকে, তাই না ফুপু? হ্যাঁ, মনে থাকে। ফুপু, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি তো কাউকে কোনো অনুরোধ করি না, তোমাকে করছে। কি অনুরোধ? সুপ্রভার এক বান্ধবীর জন্মদিন। সুপ্রভার খুব ইচ্ছা জন্মদিনে যায়, ওকে যেতে দিও। যেতে চাইলে যাবে, যেতে না দেবার কি আছে? রাতটা ওই বাড়িতে থাকবে, বান্ধবীরা মিলে হইচই গল্পগুজব করবে, সকালে চলে আসবে। আমি বিকেলে দিয়ে আসবো, সকালে নিয়ে আসব। কাল আমার ক্লাস নেই। ঠিক আছে। ফুপু, কলা ভর্তা একটু খেয়ে দেখো না, ভালো লাগবে। একটু মুখে দিলেই আরো খেতে চাইবে। সুরাইয়া খানিকটা ভর্তা হাতে নিলেন, তবে মুখে দিলেন না। মিতু চলে গেল ছাদে। সুপ্রভার অনুমতি এত সহজে আদায় হয়ে যাবে সে ভাবেনি। তার ধারণা ছিল অনেক যুক্তি টুক্তি দাঁড়া করাতে হবে। আজ মনে হয় ফুপুর মনটা কোনো কারণে ভালো। ছাদে এখনো রেলিং দেওয়া হয়নি। প্রতি বছর জামিলুর রহমান একবার করে বলেন, এই শীতে রেলিং দিয়ে দেব। খোলা ছাদ, কখন কি হয়। শীত চলে যায়, রেলিং দেওয়া হয় না। বর্ষার পানিতে শ্যাওলা পরে ছাদ পিছল হয়ে আছে, বুড়ো আঙ্গুল টিপে টিপে হাঁটতে হয়। যে কোনো মুহূর্তে ছাদ থেকে মাটিতে নেমে আসার সম্ভাবনা মাথায় নিয়ে হাঁটতে মিতুর অদ্ভুত ভালো লাগে। এটা এক ধরনের পাগলামি তো বটেই। মিতুর ধারণা সব মানুষের মধ্যে কিছু কিছু পাগলামি আছে, তার মধ্যেও আছে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, তার পাগলামি ক্ষতিকারক পাগলামি না। আজ সে ছাদে হাঁটাহাঁটি করল না, চিলেকোঠায় চলে গেল। জামিলুর রহমান সিঁড়ির পাশে এই ঘরটা বানিয়েছিলেন বাড়ির চাকর বাকরদের থাকার জন্যে। ঘরটা মিতু নিয়ে নিয়েছে। 2 নাম্বারই লক দিয়ে ঘরটা তালা দেয়া। দুটা তালা দেখে ধারণা হতে পারে ঘর ভর্তি মিতুর শখের জিনিসপত্র। আসলে ঘরটা প্রায় খালি। একটা চৌকি আছে, চৌকিতে পাটি পাতা, কোনো বালিশ নেই। চৌকির পাশে ছোট্ট টেবিল, টেবিলে কিছু খাতাপত্র, কয়েকটা বল পয়েন্ট, 2টা ফাউন্টেন পেন, কয়েকটা পেন্সিল। টেবিলের সঙ্গে কোনো চেয়ার নেই, কারণ চেয়ার বসানোর জায়গা নেই। মিতু চৌকিতে বসে গুটগুট করে খাতায় কিসব লেখে, তবে বেশিরভাগ সময় দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে থাকে। মাথার কাছের ছোট্ট জানালা দিয়ে হু হু করে হাওয়া খেলে। জানালা দিয়ে আকাশ দেখা যায়, মনে হয় বাতাসটা আকাশ থেকে সরাসরি আসছে। আজ মিতু দরজা বন্ধ করে ইমনকে উড়ো চিঠি লিখতে বসল। রুলটানা কাগজে লিখলে ভালো হতো, এখানে রুলটানা কাগজ নেই, কিছু আনিয়ে রাখতে হবে। মিতুর চিঠিটা হলো এরকম,
786। হে আমার প্রাণসখা বুলবুল, জানগো, তোমাকে আমি প্রত্যহ কলেজে যাইতে দেখি এবং বড় ভালো লাগে। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ, টু মাচ, সো মেনি লাভ। তোমার সঙ্গে কবে আমার পরিচয় হইবে? আমি বড়ই নিঃসঙ্গ, এখানে নতুন আসিয়াছি, কাহারও সঙ্গে পরিচয় নাই। আগে যেখানে ছিলাম সেখানে 2টা অফার ছিল, তবে আমার পছন্দনীয় নহে। আমি দেখিতে মোটামুটি সুন্দরী, তবে একটু শর্ট, হাই হিল পরিলে বোঝা যায় না। সবাই বলে আমার চোখ খুবই সুন্দর। তুমি যেদিন বলিবে সেদিন আমার জীবন ধন্য হইবে। জানগো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটো কেন? আমার বান্ধবীরা তোমাকে নিয়ে হাসাহাসি করে। তাহারা তোমাকে দেখাইয়া আমাকে বলে, ওই দেখ তোর কুজো বর যাচ্ছে। ঠাট্টা করিয়া বর বলে, তবে ইনশাল্লাহ একদিন তুমি নিশ্চয়ই আমার বর হইবে, ইহা আমার বিশ্বাস। আই লাভ 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 ইউ 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 মেনি 100 কিস। এবার 50+30। বিদায়, ইউর ওয়াইফ এ। চিঠি শেষ করে মিতু অনেকক্ষণ খিলখিল করে হাসল। না, এই কাগজে চিঠি লিখলে হবে না, ভুলটানা কাগজ আনাতে হবে এবং আরও কাঁচা হাতে লিখতে হবে। চিঠি হাতে পেয়ে ইমনের মুখের ভাব কিরকম হবে কল্পনা করতেই ভালো লাগছে। আজই যদি চিঠিটা দেওয়া যেত ভালো হতো। রেজিস্ট্রি করে পাঠালে চিঠি আসতে আসতে 7 দিনের মতো লাগবে। 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, উপায় নেই। সুপ্রভা শাড়ি বদলেছে। এখন তাকে বাচ্চা একটা মেয়ে বলেই মনে হচ্ছে। এখন মনে হচ্ছে শাড়ি না পরলেই তাকে ভালো দেখায়। সুরাইয়া বিছানায় আধশোয়া হয়ে খবরের কাগজ পড়ছিলেন। মেয়েকে দেখে কাগজ নামিয়ে বললেন, সুপ্রভা কাছে আয়। সুপ্রভা মার কাছে গেল। সে কিঞ্চিত আতঙ্কিত, যদিও আতঙ্কিত হবার মতো কিছু করেনি। শাড়ি খুলে ফেলতে বলা হয়েছে, সে তা করেছে। অঙ্ক নিয়ে বসা হয়নি। যার কাছে বসার কথা সে জ্বরে আদমরা হয়ে আছে, কাজেই তার পক্ষে কিছু যুক্তি আছে। বিকেলে তোর বন্ধুর বাড়িতে দাওয়াত? রাতে হুল্লোড় করার জন্য থেকে যাবার কথা? তুই যেতে চাচ্ছিস? সুপারিশের জন্য মিতুকে পিঠ ধরেছিস, হুল্লোড় করতে লজ্জা লাগে না? সুপ্রভা মনে মনে বলল, মোটেই লজ্জা লাগে না, বরং ভালো লাগে। ইচ্ছা করে সারাদিন হুল্লোড় করি। বাসা থেকে যদি বের হোস আমি তোর ঠ্যাং ভেঙে দেব, বদমেয়ে কোথাকার। কত বড় সাহস, পীর ধরেছে। পীরকে দিয়ে সুপারিশ করায়। আজ থেকে তুই রাতে আমার সঙ্গে ঘুমাবি। না, তোমার সঙ্গে ঘুমাবো না। বলেই সুপ্রভা চমকে উঠল। তার ধারণা ছিল কথাগুলি সে মনে মনে বলেছে। এখন দেখা যাচ্ছে মনে মনে বলেনি, শব্দ করেই বলেছে। পেন্সিল আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায়। অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই। থাকলে সুপ্রভার জন্য খুব ভালো হতো। সুরাইয়া বিছানা থেকে নেমে মেয়ের চুলের মুঠি ধরলেন, তারপরেই দেয়ালে মাথা ঠুকে দিলেন। তীব্র যন্ত্রণায় সুপ্রভা কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখল। তার কপালের চামড়া কেটে গেছে, গলগল করে রক্ত পড়ছে। সুরাইয়া মেয়েকে ছেড়ে দিলেন। তিনি রক্ত সহ্য করতে পারেন না। সুপ্রভা হাত দিয়ে কপাল চেপে ঘর থেকে বের হয়ে গেল। জামিলুর রহমান একতলার বারান্দায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। সম্প্রতি তিনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছেন। তার কাছে খবর এসেছে তার একটা ট্রাক দাউদকান্দির কাছে এক মহিলাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকের ড্রাইভার পলাতক। পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাক উদ্ধারের ব্যবস্থা করতে হবে। মামলা মোকদ্দমায় টাকা যাবে, নানান ঝামেলা। ট্রান্সপোর্টের ব্যবসায় তার আশাটা খুবই অনুচিত হয়েছে। বয়স হয়েছে, ব্যবসাপাতি এখন গুটিয়ে আনার সময়। তা না করে তিনি শুধু বাড়িয়ে চলছেন। সুপ্রভাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সুপ্রভা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মনে হয় কপাল ফেটে গেছে। সারাদিন আছিস দৌড়ের ওপর, ব্যথা তো পাবি। দেখি হাত নামা, কপালের অবস্থা দেখি। সুপ্রভা হাত নামাল। গম্ভীর গলায় বললেন, আয় আমার সঙ্গে, ডাক্তারের কাছে নিয়ে যাই। সুপ্রভা বাধ্য মেয়ের মতো বড় মামার পেছনে পেছনে রওনা হল।
জামিলুর রহমান সুপ্রভাকে পছন্দ করেন, শুধু পছন্দ না, বাড়াবাড়ি ধরনের পছন্দ। তিনি তার এই পছন্দের ব্যাপারটা সযতনে গোপন রাখেন। সুপ্রভার সঙ্গে দেখা হলেই ধমকের সুরে কথা বলার চেষ্টা করেন, ভুরু কুচকে তাকান। তারপরে মনে হয় হৃদয়ের গোপন ভালোবাসার ব্যাপারটা ঠিক গোপন রাখতে পারেন না। খুব হাস্যকরভাবে মাঝে মাঝে তা প্রকাশ হয়ে পড়ে। তিনি তাতে অত্যন্ত অপ্রস্তুত বোধ করেন। সুপ্রভাও তার রসকসহীন কাঠখোট্টা বড় মামাকে খুবই পছন্দ করে। যেদিন কোনো কারণে আগেই স্কুল ছুটি হয়ে যায়, সে অবধারিতভাবে চলে যায় তার বড় মামার পুরানা পল্টনের অফিসে। জামিলুর রহমান অসম্ভব বিরক্ত হয়ে বলেন, অফিসে কি? তুই অফিসে আসিস কেন? তোকে কতবার নিষেধ করেছে অফিসে আসতে? এক্ষুনি চলে যাব মামা। একা একা মেয়েদের এখানে সেখানে যাওয়া আমার অপছন্দ। তুই এসেছিস কিভাবে? রিকশায় না হেঁটে? হেঁটে। ফ্যানের নিচে বস। আর কোনোদিন যদি অফিসে আসিস আমি কিন্তু সত্যি সত্যি আসার দেব। আচ্ছা দিও। বড় মামা, কোক খাবো। কোক খাবার জন্য এসেছিস? আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। এরপর থেকে স্কুলেই কোক কিনে খাবি, অফিসে আসবি না। আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে ভাগ্নিকে কোক এনে দেন। আগে দোকান থেকে আনাতে হতো, এখন আনাতে হয় না। সুপ্রভা মাঝে মাঝে অফিসে এসে কোক খেতে চায়। শুধুমাত্র এই কারণে তিনি অফিসের জন্য একটা ফ্রিজ কিনেছেন, ফ্রিজ ভর্তি কোকের ক্যান। স্নেহ, মমতা, ভালোবাসা, এই ব্যাপারগুলি আসলেই খুব অদ্ভুত। কোনো জাগতিক নিয়মকানুনের ভেতর এদের ফেলা যায় না। জামিলুর রহমান এই মেয়েটিকে কেন এত পছন্দ করেন তা তিনি নিজে কখনো বলতে পারবেন না। সুপ্রভার কপালে দুটা স্টিচ লাগল। ফেরার পথে জামিলুর রহমান সারাপথ ভাগ্নিকে বকতে বকতে এলেন। বকা এবং উপদেশের কম্বিনেশন। সারাদিন ছোটাছুটি লাফালাফি করবি, ব্যথা তো পাবি। নিয়মনীতির ভেতর দিয়ে চলতে হয় না? এত বড় যে পৃথিবী, সেও নিয়মের ভেতর দিয়ে চলে। সূর্যের চারিদিকে একই পথে ঘুরে। পৃথিবী কি লাফালাফি ঝাপাঝাপি করে? সুপ্রভা বলল, মামা তুমি এমন অদ্ভুত ধরনের কথা বলবে না তো, আমার হাসি আসছে। আমি কি পৃথিবী নাকি যে লাফালাফি ঝাপাঝাপি করব না? জামিলুর রহমানের ইচ্ছা করছে মেয়েটাকে কোনো ভালো উপহার কিনে দিতে, যাতে তার মনটা খুশি হয়। কাজটা করতে লজ্জা পাচ্ছেন। কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিরাট দুর্বলতা মনে করেন। সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না। মিতু বলল, কিরে তোর কপালে ব্যান্ডেজ কেন? সুপ্রভা হাসি মুখে বলল, কপাল ফাটিয়ে ফেলেছে, এই জন্য কপালে ব্যান্ডেজ। কপাল ফাটালি কিভাবে? সিঁড়ি দিয়ে নামছেই হঠাৎ রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। ফাটা কপাল নিয়ে জন্মদিনে যাচ্ছিস? যাচ্ছি না আপা। যাচ্ছিস না? না। মাথায় ব্যান্ডেজ নিয়ে জন্মদিনে যাবার দরকার কি? মিতু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ তীক্ষ্ণ, ভুরু কুচকে আছে। মনে হচ্ছে সে রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল, সুপ্রভা তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না। কেউ মিথ্যা বললে আমি সঙ্গে সঙ্গে টের পাই। এখন বল কপাল কিভাবে ফাটল? মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিলেন কেন? বান্ধবীর জন্মদিনে যেতে চাচ্ছিলাম, এই জন্যে। এই কারণে জন্মদিনে যেতে চাচ্ছিস না? কাপড় পর, আমি তোকে দিয়ে আসব। আপা থাক, আমার এখন যেতে ইচ্ছা করছে না। কোনো কথা না, আমি যেতে বলছি, তুই যাবি। আপা শোনো, মা পরে বিরাট ঝামেলা করবে। করুক ঝামেলা। আপা প্লিজ, আমি যাব না। সুপ্রভা, তুই আমার সঙ্গে ভবিষ্যতে আর কোনোদিন কথা বলবি না, এবং অবশ্যই রাতে আমার সঙ্গে ঘুমোবি না। সুপ্রভা তাকিয়ে রইল। মিতু এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে এখন তার শরীর কাঁপতে শুরু করেছে। সুপ্রভা বুঝতে পারছে না মিতু আপা এত অল্পতে এমন রেগে যায় কেন। সুপ্রভা। জি।
আমার ঘর থেকে তোর বালিশ জিনিসপত্র সরিয়ে নিয়ে যা। আমি ঠাট্টা করছি না, আই মিন ইট। তোমার সঙ্গে কথাও বলতে পারবো না? না। লাস্ট একটা প্রশ্ন কি করতে পারি? ভাইয়াকে যে একটা উড়ো চিঠি দেবার কথা ছিল, সেই চিঠিটা কি লেখা হয়েছে? মিতু প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। সুপ্রভার খুব মন খারাপ লাগছে। রাতে মার সঙ্গে ঘুমোতে হবে ভাবতেই জ্বর এসে যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগে ইমনের ঘুম ভাঙল। বিকেলে ঘাম দিয়ে তার জ্বর সেরেছে। সকাল থেকে কিছু খায়নি, খিদেও হয়নি। জ্বর সারার সঙ্গে সঙ্গে খিদেই পেট মোচড়াতে লাগল। গরম ভাত, ডিম ভাজা এবং শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করল। সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হতো তাহলে ইন্টারভিউতে জিজ্ঞেস করত, আপনার প্রিয় খাবার কি? সে বলতো, চিকন চালের গরম ভাত, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সে বিখ্যাত কেউ নয়। ইচ্ছে করলে সে তার পছন্দের খাবার খেতে পারে না। তার জ্বর এখন সেরেছে, প্রচণ্ড খিদে লেগেছে, উপায় নেই। বিকেলে এই বাড়িতে ভাত থাকে না। দুপুরের খাবার শেষ হলেই বাড়তি ভাতে পানি দিয়ে দেওয়া হয়। পরদিন সকালে 3টা কাজের মেয়ে নাস্তা হিসেবে পান্তা ভাত খায়। বিকেলে কাজের সময় তাদের কাছে চাইলেও তারা তার জন্য গরম ভাত রাঁধবে না। মিতুকে কি বলে দেখবে? মিতুকে বললে সে ড্রাইভার পাঠিয়ে শিং মাছ কিনিয়ে আনবে। অবশ্যই নাও আনতে পারে। মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বলবে, শিং মাছ খেতে হবে না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে থাক। খিদে কমাবার জন্য ইমন পুরো 2 গ্লাস পানি খেয়ে ফেলল। পানিতে তিতকুটে স্বাদ, তার মানে জ্বরভাব পুরো সারেনি। খালি পেটে বেশি পানি খেলে নেশা নেশা ভাব হয়, ঘুম পায়। ইমন আবারও শুয়ে পড়ল। বিছানার চাদর এবং কাঁথাটা বদলাতে পারলে ভালো হতো। চাদরে এবং কাঁথায় জ্বর জ্বর গন্ধ। অসুখ সেরে যাবার পরে অসুখের গন্ধ নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে না। যদি লাগে তাহলে বুঝতে হবে অসুখ সারেনি। ইমনের শুয়ে থাকতে ভালোই লাগছে। বৃষ্টির মতো ঝমঝম শব্দ হচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছে কোত্থেকে? ইমনের ঘরটা বেশ বড়, তবে ঘরটা তার একার না। জামিলুর রহমানের 2 ছেলে শোভন ও টোকনের একই শোবার ঘর। শোভনকে আপাতত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে ঘরটা এখন ইমনের। 2 ভাইয়ের বয়স 25। যমজ হলেও এদের চেহারা এবং স্বভাব চরিত্র আলাদা। শোভন ঠান্ডা স্বভাবের, টোকন উগ্র। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। শোভনকে বের করে দেওয়া হয়েছে বলে টোকনও বের হয়ে গেছে। এরা জগন্নাথ কলেজে বাংলায় অনার্সে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেছিল। এখন কি করে বা কি করে না পুরোটাই রহস্যে ঘেরা। ইমন 2 ভাইকে বেশ পছন্দ করে। যেসব রাতে তারা থাকে না, সেই সব রাতে একা একা ঘুমোতে ইমনের একটু ভয় ভয় লাগে। শোভনকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইমন জানে না। তার বড় মামা এক রাতে তার ঘরে এসে বলেছেন, শোভন যদি রাতে বেরাতে তোর ঘরে থাকতে আসে আমাকে খবর দিবি, যত রাতি হোক আমাকে খবর দিবি। এই বাড়ির ত্রিসীমানায় তার আসা নিষিদ্ধ। ইমন শুধু হ্যাসূচক মাথা কাত করেছে, বেশি কিছু জিজ্ঞেস করার সাহস তার হয়নি। জামিলুর রহমান ইমনের ঘর থেকে শোভনের খাটের তোষক, চাদর সব সরিয়ে নিয়েছেন। শোভনের আলমিরা খুলেও জিনিসপত্র সরানো হয়েছে। টোকনের খাট বিছানা সব ঠিক আছে। ইমন শুয়ে আছে টোকনের খাটে। সন্ধ্যাবেলা ইমনের ঘুম ভাঙল মশার কামড়ে। মশা কামড়ে তার মুখ ফুলিয়ে ফেলেছে। ঘর অন্ধকার, মনে হচ্ছে গভীর রাত। দরজা জানালা বন্ধ বলে বোঝাই যাচ্ছে না মাত্র সন্ধ্যা। গভীর রাত ভেবেই ইমনের একটু ভয় ভয় করতে লাগল। তার বাথরুমে যাওয়া দরকার। খাট থেকে নেমে বাতি জ্বালিয়ে বাথরুমে যেতেই ভয় লাগছে। মনে হচ্ছে খাট থেকে নামলেই খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে কেউ একজন এসে শীতল হাতে তার 2 পা জড়িয়ে ধরবে। এই ভয় শৈশবের ভয়ে। শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়। মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে ছেড়ে যায়, ভয়টা সারে না। ভয় পেলে অবধারিতভাবে ইমনের ছোট চাচার কথা মনে পড়ে। ছোট চাচার সঙ্গে তার দেখা হয় না প্রায় 6 বছর। দাদির মৃত্যুর পরপর হুট করে তিনি একদিন চলে যান সিঙ্গাপুর, সেখান থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সুইডেন। তার শেষ পিকচার কার্ডটা সুইডেন থেকে পাঠানো। সুন্দরী নীলচোখা এক মেয়ে বরফ দিয়ে তুষার মানব বানাচ্ছে।
পিকচার কার্ডের উল্টো দিকে এলোমেলো ভঙ্গিতে লেখা, ইমন, এখানে তেমন সুবিধা করতে পারছি না। স্পেনে এক বাঙালি পরিবার থাকে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে। তারা স্পেনে যেতে আমাকে উৎসাহিত করছেন। কি করব বুঝতে পারছি না। আমার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানাবো। সুইডেনের ঠিকানায় আপাতত কোনো চিঠি দিবি না, কারণ আমি আগামীকাল বাসা বদলাব। সুপ্রভাকে আমার স্নেহ দিবি। সে কত বড় হয়েছে। ইতি তোর ছোট চাচা। ছোট চাচার কাছ থেকে আসা এই শেষ চিঠি। ইমনের ছোট চাচার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে সুরাইয়া। তিনি গম্ভীর গলায় এখন প্রায়ই বলেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হচ্ছে তোদের বংশগত রোগ। তোর বাপ যেমন উধাও হয়েছে, তোর চাচাও তাই করেছে। তোদের পূর্বপুরুষের উদাহরণ খুঁজলে দেখবি তারাও একই কাণ্ড করেছে। তোদের গোষ্ঠীই হলো ভবঘুরের গোষ্ঠী। আমি যে গোড়া থেকেই বলছি তোদের বাবা ভালো আছে, যথাসময়ে উপস্থিত হবে। এই কথাটা প্রমাণ হলো তো। মাঝে মাঝে ইমনের মনে হয় মার কথা শেষটায় সত্যি সত্যি ফলে যাবে। কোনো এক গভীর রাতে বাবা এসে উপস্থিত হবেন। ইউনিভার্সিটির ভর্তি ফর্মে বাবার নাম লিখতে হয়। সেখানে সে লিখেনি মরহুম হাসানুজ্জামান। মরহুম শব্দ লিখতে তার ইচ্ছা করে না। বাবা যদি কোনোদিনই না ফেরে, তাহলে হয়তো সে কোনোদিনই লিখতে পারবে না বাবা মরহুম হাসানুজ্জামান। ইমনের বয়স যখন ৮০ হয়ে যাবে তখন কি পারবে? না, তখনও পারবে না। অদ্ভুতভাবে একজন মরণশীল মানুষ অমর হয়ে যাচ্ছে। খুট করে দরজা খুলল। সুপ্রভা মাথা বের করে বলল, ভাইয়া, ঘর অন্ধকার করে বসে আছো কেন? জ্বর কমেছে? ইমন বলল, কিছু খাবে? খিদে লেগেছে? স্যুপ খাবে? স্যুপ? আমার জন্য বড় মামা স্যুপ আনিয়েছেন। আমার খেতে ইচ্ছা করছে না। তোমাকে গরম করে এনে দেব? দে। ভাইয়া, তোমার মুখ কেমন যেন ফুলে লাল হয়ে আছে। মনে হয় হাম উঠেছে। হাম না, মশা কামড়েছে। বাতি কি নিভিয়ে দিয়ে যাব, না জ্বালা থাকবে? জ্বালা থাকুক। মিতু আপা কি তোমার ঘরে এসেছিল? না। ইমন বোনের ব্যান্ডেজ করা কপাল দেখেছে। এর মধ্যে একবারও জিজ্ঞেস করেনি কপালে কি হয়েছে। সুপ্রভার ধারণা, তার মা যেমন অদ্ভুত, তার ভাইয়াও অদ্ভুত। জগতের কোনো কিছুতেই তার কিছু হয় না। সুপ্রভা যদি কোনো কারণে হঠাৎ মরে যায়, সেই খবর ভাইয়ার কাছে পৌঁছলে সে এসে উকি দিয়ে দেখবে, তারপর নিজের ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে বই নিয়ে বসবে। অন্যের বেলাতে সে যেমন উদাসীন, তার নিজের বেলাতেও উদাসীন। প্রচণ্ড জ্বর হলেও কাউকে বলবে না আমার জ্বর। কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকবে। খিদে লাগলে বলবে না আমার খিদে লেগেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর, মুখে হাসি নেই। কত মজার মজার ঘটনা চারপাশে ঘটছে, সে দেখবে কিন্তু হাসবে না। সুপ্রভার প্রায় ইচ্ছা করে এমন অদ্ভুত কিছু তাদের সংসারে ঘটুক, যা দেখে ইমন হো হো করে হেসে উঠবে। সেই হো হো হাসির ছবি সে চট করে ক্যামেরায় তুলে ফেলবে। ভাইয়া। সুনামগঞ্জের পাগলা পীর সাহেবের কথা তোমার বিশ্বাস হয়? তার কোন কথা? ওই যে সে মাকে বলে গেল বাবা বেঁচে আছেন, তোমার যেদিন বিয়ে হবে সেই দিন ফিরে আসবেন। না, পীররা এই জাতীয় কথা সব সময় বলে। দিন তারিখ মিলিয়ে বলে না। তারা বলে ফিরে আসবে, কবে আসবে তা বলে না। পাগলা পীর সাহেব কিন্তু কবে ফিরবেন তা বলেছেন। এই পীর অন্যদের চেয়ে বোকা। আমার কেন জানি মনে হয় পীর সাহেবের কথা সত্যি হবে। তোমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা সত্যি সত্যি উপস্থিত হবেন। উপস্থিত হলে তো ভালোই। সুপ্রভা খানিকক্ষণ ইতস্তত করে বলল, সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন বিয়ে করে ফেলো। বাবাকে আমরা তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি যত দেরিতে বিয়ে করবে বাবাকে তত দেরিতে পাব। ইমন তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। তার তাকানো দেখে বোঝা যাচ্ছে প্রসঙ্গটা তার মনে ধরছে না। সুপ্রভা অন্য প্রসঙ্গে চলে গেল। চোখমুখ গম্ভীর করে বলল, শোভন ভাইয়ারা কি রাতে মাঝে মধ্যে আসে? না। আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল। আমি রিক্সা পাচ্ছিলাম না, রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম।
হঠাৎ দেখি লাল রঙের একটা গাড়ি এসে একেবারে আমার গা ঘেঁষে থেমেছে। প্রথম তো আমি ভয় পেয়ে গেলাম। তারপর দেখি পেছনের সিটে টোকন ভাইয়া আর শোভন ভাইয়া। আমাকে দেখেই শোভন ভাই দিলেন এক ধমক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শোভন ভাইয়ার কি যে স্বভাব, এমন ঠান্ডা মানুষ, অথচ ধমক ছাড়া কথা বলতে পারে না। আমি বললাম রিকশার জন্য দাঁড়িয়ে আছে। তারপর বললাম, শোভন ভাইয়া, তোমার সাথে যখন গাড়ি আছে তখন গাড়ি করে আমাকে নামিয়ে দাও। শোভন ভাইয়া বললেন, আমার ঠেকা পড়েছে, বলেই হুশ করে গাড়ি নিয়ে চলে গেলেন। দুইজনই দাঁড়িয়ে রেখেছে, মুখ ভর্তি দাড়ি, দেখে চেনাই যায় না, চেহারা একদম বদলে গেছে। ছেলেদের কত মজা, ইচ্ছা করলেই দাঁড়িয়ে রেখে তারা চেহারা বদলে ফেলতে পারে। আমরা মেয়েরা সেটা পারি না, ঠিক না ভাইয়া? মেয়েদেরও দাড়ি গোপ গজানোর সিস্টেম থাকলে ভালো হতো, হতো না ভাইয়া? কি জানি, বুঝতে পারছি না। আমার কথা শুনতে কি তোমার বিরক্ত লাগছে? না। তাহলে এমন বিরক্ত বিরক্ত ভাব করে বসে আছো কেন? ইমন জবাব দিল না। সুপ্রভাত তার সঙ্গে প্রচুর কথা বলে। ইমনের ইচ্ছা করে কথা বলতে, কেন জানি বলা হয় না, সে শুধু শুনেই যায়। সুপ্রভার কপালে ব্যান্ডেজ, কিভাবে ব্যথা পেল জানতে ইচ্ছা করছে, কিন্তু জানার জন্য প্রশ্ন করতে ইচ্ছা করছে না। ইমন যখন ঠিক করলো এখন সে জানতে চাইবে, তখনই সুপ্রভা চলে গেল। ইমনের মনে হলো ভালোই হয়েছে, প্রশ্ন করতে হলো না। রাতে সুপ্রভা মার সঙ্গে ঘুমোতে এলো। বালিশ নিয়ে এসে ঝুপ করে বিছানায় পড়ে গেল। পড়ার সময় শব্দ একটু বেশি হলো। আতঙ্কে সুপ্রভা কিছুক্ষণ চুপ করে রইল। এই বোধহয় মা একটা ধমক দিলেন। সুরাইয়া ধমক দিলেন না, বরং উল্টোটা হলো। স্বাভাবিক গলায় বললেন, সুপ্রভা আয়, চুল বেঁধে দেই। রাতে টান টান করে চুল বেঁধে না দিলে চুল বড় হয় না। সুপ্রভা মার কাছে চুল বাঁধতে গেল। মার মেজাজ এখন মনে হচ্ছে ভালো। এই ভালোটা কতক্ষণ থাকবে বলা যায় না। এমন কোনো যন্ত্রপাতি যদি থাকতো যা আগে ভাগে মেজাজের খবর জানায়, তাহলে খুব ভালো হতো। যন্ত্রটা সুপ্রভা ফিট করে রাখত। যন্ত্র আগে ভাগে ওয়ার্নিং দিচ্ছে, 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, সাবধানে কথা বলতে হবে, সামনে না যাওয়াই ভালো, দূরে দূরে থাকুন। 10 নম্বর মহাবিপদ সংকেত, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন, মৃত্যুর কাছে কিংবা বড় মামার কাছে চলে যান। সুপ্রভা। কি মা? এখন থেকে রাত আমার সঙ্গে ঘুমোবি। সুপ্রভার গলা শুকিয়ে গেল। মা পেছন থেকে চুল আঁচড়াচ্ছেন বলে শুকনো মুখ দেখতে পেলেন না। সুপ্রভা নকল খুশি খুশি গলায় বলল, আচ্ছা। একা ঘুমোলে হঠাৎ হঠাৎ খুব ভয় লাগে। পরশু রাতে খুব ভয় পেয়েছে। সুপ্রভা কিছু বলল না। মা কেন ভয় পেয়েছেন জানতে ইচ্ছা করছে না। টান টান করে বেনি বাঁধছেন, তার কষ্ট হচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। পরশু রাতে কি হয়েছে শোন। হঠাৎ ঘুম ভাঙল, শুনে বৃষ্টি হচ্ছে। মাথার কাছের জানালা দিয়ে হাওয়া আসছে, বৃষ্টির ছাঁটও আসছে। ভাবলাম উঠে গিয়ে জানালা বন্ধ করি। উঠতে ইচ্ছা করছিল না। তখন ভাবলাম তোর বাবাকে বলি জানালা বন্ধ করতে। সুপ্রভা বিস্মিত হয়ে বলল, বাবাকে বলি মানে? বাবা কোথায়? এটাই তো কথা। আমি পরিষ্কার দেখছি তোর বাবা উল্টো দিকে মুখ করে আমার পাশে ঘুমিয়ে আছে। সবসময় যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমোচ্ছে। বালিশ থেকে মাথা নেমে গেছে, হাঁটু চলে এসেছে বুকের কাছে, চাদরটা কোমর পর্যন্ত দেয়া। সবকিছু এত পরিষ্কার যে বাস্তবও এত পরিষ্কার না। তোর বাবা যে হারিয়ে গেছে তার কোনো খোঁজ নেই, এইসব কিছুই তখন আমার মনে নেই। আমি হাত বাড়িয়ে তাকে ডাকতে যাব, তখন বজ্রপাত হলো। আমি চমকে উঠলাম। হঠাৎ মনে হলো, আরে তাই তো, তোর বাবাকে এখানে দেখব কেন? তখন দেখি কিছু নেই, বিছানা খালি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভয় পাবারই কথা, আমার তো শুনেই ভয় লাগছে, বুক ধকধক করছে। সুরাইয়া সহজ গলায় বললেন, বিছানায় তোর বাবাকে শুয়ে থাকতে দেখা নতুন কিছু না, আমি প্রায়ই দেখি। কি বলছো তুমি? তোর যখন 2 মাস বয়স তখন পরপর কয়েক রাত দেখেছে। সুপ্রভা মনে মনে বলল, মা তোমার মাথা খারাপ, পুরোপুরি খারাপ।
রাতে তোমার সঙ্গে ঘুমোতে এই জন্যই আমার ভয় লাগে। কোনো একদিন তুমি হয়তো আমাকে ভূত মনে করে গলা টিপে ধরবে। কোনো পীর ফকিরের কাছ থেকে তোমার জন্য তাবিজ আনা উচিত, কিংবা ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ঙ্কর। সুপ্রভার স্কুলের আশেপাশে একটা মেয়ে পাগল থাকে। সে প্রায়ই হাতে একটা থান ইট নিয়ে মানুষজনকে তাড়া করে। সুপ্রভা আর মিনা একদিন স্কুল ছুটির পর আসছিল। পাগলিটা হঠাৎ থান ইট হাতে তাদের তাড়া করল। সুপ্রভা একসময় হুমড়ি খেয়ে পড়ে গেল। কি আশ্চর্য কাণ্ড! পাগলিটা এসে তাকে টেনে তুলে গম্ভীর গলায় বলল, সাবধানে চলবি। বলেই সে ইট হাতে তাড়া করতে লাগলো মিনাকে। তার মা পাগল হয়ে গেলে কি এইরকম কাণ্ড কারখানা করবে? থান ইট হাতে নিয়ে তাড়া করবে তাকে আর ভাইয়াকে। কি ভয়ঙ্কর! সুপ্রভা। জি মা। তোর নাম তোর বাবার রাখা, এটা কি জানিস? বাবা কিভাবে রাখবেন? আমার জন্মই হলো তার নিখোঁজ হবার পর। ইমন যখন আমার পেটে, তখন তোর বাবার ধারণা হলো আমার মেয়ে হবে। সেই মেয়ের নাম কি রাখা হবে তার জন্য সে অস্থির হয়ে পড়ল। অফিস থেকে প্রতিদিনই একটা দুটো নাম নিয়ে ফেরে। রাতে ঘুমোতে যাবার সময় বলে, এই নামটা তোমার কেমন লাগে? আমি শুধু হাসি। হাসো কেন? তোর বাবার কাণ্ড দেখে হাসি। এরকম গম্ভীর মানুষ, অথচ ভেতরে ভেতরে ছেলে মানুষ। শেষটায় নাম ঠিক করল সুপ্রভা। আমার সুরাইয়া থেকে শুনিয়ে সুপ্রভা। সুপ্রভা হাই তুলতে তুলতে বলল, তোমার সুরাইয়া থেকে শুনিয়ে আর বাবার হাসানুজ্জামানের হা নিয়ে সুহা নাম রাখলে ভালো হতো, নতুন ধরনের হতো। সুহার কি কোনো অর্থ আছে নাকি? তাহলে হাসু। হাসুর অর্থ আছে, যে হাসে। আর আমি তো সেরকমই, সবসময় হাসি। তুই সবসময় হাসিস? স্কুলে আমার নাম কি জানো মা? আমার নাম মিস এলজি। এলজি মানে? এলজি হলো লাফিং গ্যাসের সংক্ষেপ। আমাদের ক্লাসে আরেকটা মেয়ে আছে, তার নাম মিস এইচ এম। এইচ এম মানে? এইচ এম মানে হনুমানমুখী। ওর মুখটা দেখতে হনুমানের মতো। তোরা কি স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সবসময় ঠাট্টা ফাজলামি করিস? সুরাইয়ার গলা কেমন যেন কঠিন হয়ে আসছে। কথাবার্তা আর চালানো ঠিক হবে না। বিপদ মাপার যন্ত্রটায় একটু পরপর লাল বাতি জ্বলছে। বিপদ মাপা যন্ত্র বলছে 2 নম্বর সতর্ক সংকেত, ঘুমিয়ে পড়ার ভান করো। সুপ্রভা ঘুমের ভান করল, ভারী নিঃশ্বাস ফেলা শুরু করল। ঘুমের ভান সে খুব ভালো করতে পারে। ঘুমের মধ্যে মানুষ যেমন বিড়বিড় করে কথা বলে, সে তাও পারে। মনে হয় বড় হলে সে খুব নামকরা অভিনেত্রী হবে। দরজায় খুটখুট শব্দ। ইমন ঘুমিয়ে পড়েছিল। খুটখুট শব্দে ঘুম ভাঙল। দরজার ওপাশ থেকে টোকনের গলা শোনা গেল। ইমন দরজা খোল। রাত 2টা না বাজতে ঘুমিয়ে পড়লি? পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হবি কিভাবে? ইমন দরজা খুলল। 2 ভাই হাসি মুখে দাঁড়িয়ে, কাউকেই চেনা যাচ্ছে না। মাথার চুল প্রায় কদম ছাট করা। দুজনেই দাঁড়িয়ে রেখেছে, গোফ রেখেছে। শোভন বলল, চিনতে পারছিস? আমরাই আমাদের চিনি না, তুই চিনবি কিভাবে? যা ফ্রিজ খুলে দেখ খাবার টাবার কিছু আছে কিনা, খিদেই জীবন যাচ্ছে। ইমন বলল, রাতে থাকবে? শোভন বলল, এখনো বুঝতে পারছি না। হেবে একটা গোসল দেব। 7 দিন গোসল করিনি, গা থেকে পাঠার গন্ধ আসছে। কাছে আয়, শুকে দেখ। শোভন হাসছে, তার সঙ্গে টোকনও হাসছে। ইমনেরও খুব মজা লাগছে। ইমনের মনে হচ্ছে এই 2 ভাই তো আসলে সুখেই আছে। মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, যা করতে ইচ্ছা হয় করছে। এই দাঁড়িয়ে রেখে ফেলছে, এই মাথা কামিয়ে ফেলছে। ঘরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্রিজে বাসি খাবার যা পাওয়া যাবে তাই খাবে। ইচ্ছা হলে ঘুমোবে, ইচ্ছা না হলে রাতেই চলে যাবে। শোভন বাথরুমে ঢুকে পড়েছে। বাথরুমের দরজা খোলা। শাওয়ার ফুল স্পিডে ছেড়ে দিয়েছে। ঝড়ের মতো শব্দ হচ্ছে। ইমনের দায়িত্ব ফ্রিজ থেকে খাবার আনা। ইমন যাচ্ছে না, কারণ শোভন যখন বাথরুমে গোসল করে তখন ইমন বাথরুমের আশেপাশে থাকতে খুব পছন্দ করে। শোভনের স্বভাব হচ্ছে গায়ে পানি ঢালতে ঢালতে গান করা। কোনো গানই সে পুরোটা জানে না। 2 লাইন 4 লাইনের গান। এই 1 লাইনের রবীন্দ্রসঙ্গীত, কুসুমে কুসুমে চরণচিহ্ন। তারপরেই হিন্দি,
बचपन के दिन भोला न देना। ইমনের ধারণা বাংলাদেশে শোভন ভাইয়ের চেয়ে ভালো গানের গলা আর কারণ নেই। শোভন বাথরুম থেকে চেঁচিয়ে বলল, ইমন, তোকে না খাবারের ব্যবস্থা করতে বললাম, তুই দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি। ওই গানটা গাও না। কোনটা? বাকের ভাইয়ের গানটা, হাওয়া মে উঠতে যায়। কথা ভুলে গেছে। তোকে যা করতে বলছি কর। যদি দেখিস ফ্রিজে কিচ্ছু নেই তাহলে কাঁচা ডিম নিয়ে আসবি। কাঁচা ডিম লবণ দিয়ে খেতে মারাত্মক টেস্ট। ইমন তবু যাচ্ছে না। শোভন ভাইয়া বাকের ভাইয়ের গানের 1-2 লাইন অবশ্যই গাইবে, তারপর সে যাবে। শোভন শীষ দিতে দিতে হাওয়া মে যায় গানটা ধরল। ইমনের রীতিমতো ঈর্ষা হচ্ছে। কাউকে কাউকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে পাঠান কেন? ফ্রিজে অনেক খাবার ছিল। সকালের নাস্তা খিচুড়ি রাতেই রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। খিচুড়ির সঙ্গে গোশত জমে শক্ত হয়ে আছে। দুই ভাই তাই খুব তৃপ্তি করে খেল। ইমন বলল, তোমরা কি আজ রাতেই চলে যাবে? টোকন হ্যাঁ সূচক মাথা নাড়ল। শোভন বলল, তোর কাছে একটা জিনিস রেখে যাব, কাপড় দিয়ে মোড়া। খবরদার খুলে দেখবি না ভেতরে কি, সাবধানে রাখবি। ইমন বলল, আচ্ছা। ইউনিভার্সিটিতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কি সমস্যা? ইউনিভার্সিটিটা হয়েছে রাজনীতির আখড়া। এ ওকে মারছে, ও তাকে ধমকাচ্ছে। তোকে যদি কেউ কিছু বলে আমাদের বলিস, ভুরি গালিয়ে পেটের ফোটকা বের করে ফেলব। ইমন হাসছে। শোভন বিরক্ত গলায় বলল, হাসছিস কেন? ইমন বলল, মানুষের ফোটকা থাকে না, ফোটকা থাকে মাছের। শোভন বলল, নারী ভুরি এবং ফোটকা একই জিনিস। খাওয়া শেষ করে দুই ভাই রাত 3টার দিকে চলে গেল। বাকি রাতটা ইমনের ঘুম হল না। তার বারবার মনে হলো সে একটা ভুল করেছে। তারও উচিত ছিল এই দুইজনের সঙ্গে চলে যাওয়া। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু টেলিফোনের পাশেই, ভুরু কুচকে আছে। ক্রিং ক্রিং শব্দটা থামলে তার ভুরু মসৃণ হবে। যে টেলিফোন করেছে সে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে, মিতুর তাই ধারণা। ইদানিং খুব আজে বাজে কল আসছে। কথাবার্তার ধরন থেকে মনে হয় 9-10-এর ছাত্র। কুৎসিত বাক্য মুখে ঠিক মতো আসছে না, আবার বলার ইচ্ছাও আছে। মিতুর ধারণা 4-5 জনের একটা দল আছে। কুৎসিত কথা একজন বলে, অন্যরা হাতে মুখ চাপা দিয়ে খিক খিক করে হাসে। যেমন একজন বলল, আচ্ছা আপা, আপনার বুকের সাইজ কত, ব্রার নাম্বার কত, 34 না 36? চারদিকে শুরু হলো খিক খিক হাসি। এই জাতীয় একটা বাক্যেই সারাদিনের জন্য মেজাজ খারাপ হয়ে থাকে। মিতু প্রতিজ্ঞা করেছে সে টেলিফোন ধরবে না। আজ যে টেলিফোন করেছে তার ধৈর্য অসীম। সে বিরক্ত হয়ে লাইন কেটে দিচ্ছে না, ধরেই আছে। কিছুক্ষণ বিরতি নেয়, আবার করে। মিতু শেষটায় চোখমুখ কঠিন করে রিসিভার হাতে নিল। ওপাশ থেকে মিষ্টি এবং কোমল গলায় একটি মেয়ে বলল, এটা কি ইমন ভাইয়াদের বাড়ি? মিতু বলল, হ্যাঁ। আপনি কে? আমি ইমনের বড় বোন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমন ভাইয়া কি বাসায় আছে? তুমি একটু ধরে থাকো, আমি দেখছি ও আছে কিনা। তোমার নাম কি? নবনী। নবনী বললে সে তোমাকে চিনবে? জি। আচ্ছা, তুমি ধরে থাকো। মিতু ইমনের ঘরে ঢুকল। ইমন পড়ছিল। মিতুকে দেখে শুধু তাকালো, কিছু বলল না। মিতু বলল, দিনের বেলা দরজা জানালা বন্ধ করে তুই পড়িস কিভাবে? অন্ধকারে চোখের 12টা বাজবে। ইমন কিছু বলল না। প্রশ্ন না করলে সে জবাব দেয় না। এখনো তাকে কোনো প্রশ্ন করা হয়নি। মিতু বলল, চা খাবি? ইমনের চা খাবার কোনো ইচ্ছা নেই, তবু সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইমন লক্ষ্য করেছে সে চা খেতে চাইলেই মিতু ট্রেতে করে 2 কাপ চা নিয়ে আসে। ইমনকে 1 কাপ দিয়ে সে নিজে 1 কাপ নেয়। চা খাবার সময়টা পা দুলিয়ে দুলিয়ে গল্প করে। মিতুর সেই গল্পগুলি হয় খুব মজার। চা খেতে ইচ্ছে না হলেও শুধুমাত্র গল্প শোনার লোভে
ইমন চা খেতে চায়। মিতু আবার এসে টেলিফোন ধরল। হ্যালো নবনী। জি আপা। ইমন তো বাসায় নেই, মনে হয় সেলুনে চুল কাটাতে গেছে। ও আচ্ছা, তাকে কি কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। নবনী নামের একটা মেয়ে টেলিফোন করেছিল, এটা বলবো নাকি কিছুই বলবো না? আচ্ছা, বলতে পারেন না। আমি কি বলবো তোমাকে টেলিফোন করতে? জি না, দরকার নেই। তবু সে হয়তো তোমাকে টেলিফোন করতে চাইবে, তখন কি নিষেধ করব? জি না, নিষেধ করার দরকার নেই। ও কি তোমার টেলিফোন নাম্বার জানে? আমি একবার কাগজে লিখে দিয়েছিলাম। এক কাজ করতে পারো, আমাকে টেলিফোন নাম্বার দিতে পারো। ও যদি আগের নাম্বার ভুলে গিয়ে থাকে আমি দিতে পারবো। তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আর আমার নিজেরও টেলিফোনে কথা বলতে ভালো লাগে, মাঝে মাঝে আমিও কথা বলতে পারি। আশ্চর্য তো, আপনার সঙ্গে আমার খুব মিল। সামনাসামনি কথা বলতে আমার ভালো লাগে না, টেলিফোনে কথা বলতে ভালো লাগে। তাহলে তুমি নিশ্চয়ই খুব রূপবতী। একমাত্র রূপবতীদেরই সামনাসামনি কথা বলতে ভালো লাগে না। আপা, আমি খুব রূপবতী না, মোটামুটি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। এবার এসএসসি দেব। ইমনের সঙ্গে পরিচয় হলো কিভাবে? উনি তো আমার স্যার, সপ্তাহে 3 দিন আমাকে অঙ্ক করান। ও আচ্ছা। ইমন আমাদের কিছু বলেনি। স্যারকে ভাইয়া ডাকো। স্যার ডাকতে ভালো লাগে না, এই জন্যে ভাইয়া ডাকি। আপা, টেলিফোন নাম্বারটা লিখে রাখুন, আমার এক্ষুনি টেলিফোন ছেড়ে দিতে হবে, মা আসবে। আমি সারাক্ষণ টেলিফোনে কথা বলি তো, এটা মার খুব অপছন্দ। নবনী টেলিফোন নাম্বার বলল, মিতু লিখে রাখল না। টেলিফোন নাম্বার মনে রাখার ব্যাপারে তার ভালো দক্ষতা আছে। একবার কোনো নাম্বার শুনলে তার সারা জীবন মনে থাকে, পড়াশোনা তেমন মনে থাকে না। মিতুর ধারণা টেলিফোন অপারেটরের চাকরি সে খুব ভালো করবে। মিতু 2 কাপ চা নিয়ে ইমনের ঘরে ঢুকল। চায়ের কাপ ইমনের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তারপর তোর খবর কি? ইমন বলল, ভালো। কেমন ভালো? মোটামুটি না খুব ভালো? ইমন কিছু বলল না। মিতুর সঙ্গে সে খুব বেশি কথাবার্তায় যায় না, মেয়েটাকে তার একটু ভয় ভয় লাগে। তার সবসময় মনে হয় এই মেয়েটার সামনে যেই দাঁড়ায় তার সব রহস্য ফাঁস হয়ে পড়ে। মিতু কিছু বিশেষ ক্ষমতায় মনের সব কথা বুঝে ফেলে। ইমন সাহেব। হুম। তুই কি প্রাইভেট টিউশনি করিস নাকি? হুম। কাউকে তো কিছু বলিসনি? বলার কি আছে? তাও ঠিক, বলার কি আছে। কত টাকা দেয়? 1000 টাকা। মাত্র? 1000 টাকা মাত্র হবে কেন? আমার কাছে তো মাত্র বলেই মনে হচ্ছে। তোর মতো ব্রিলিয়ান্ট একজন ছাত্র বাসায় গিয়ে পড়াচ্ছিস, ওরা কি নাস্তা দেয়? হ্যাঁ দেয়। ভালো নাস্তা? ইমন বলল, এত কথা জিজ্ঞেস করছিস কেন? মিতু সেই প্রশ্নের উত্তর না দিয়ে গলা নিচু করে বলল, তোর ছাত্রী দেখতে কেমন? ইমন বলল, দেখতে ভালো। পুতুল পুতুল চেহারা? পুতুল পুতুল চেহারা কিনা আমি জানি না, কোন চেহারাকে পুতুল পুতুল চেহারা বলে? আমার দিকে দেখ, আমার চেহারা পুতুল পুতুল না, আমার মধ্যে কোনো মায়া নেই, আমি হচ্ছে কঠিন একটা মেয়ে। মিতুকে এখন সত্যি কঠিন দেখাচ্ছে। ইমন বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতুর চেহারার এই হঠাৎ পরিবর্তনের কারণ সে ধরতে পারছে না। মিতু নিজেও বুঝতে পারছে না সে হঠাৎ এমন রেগে গেছে কেন। নবনী নামের একটা মেয়েকে ইমন পড়ায়, এটাই কি রাগের কারণ? এর মধ্যে রাগের কি আছে? ইমন পড়ার খরচ চালানোর জন্য এটা করতেই পারে, করাটাই স্বাভাবিক। খবরটা গোপন রাখার জন্য মিতু কি রাগ করেছে? তাও তো না। গোপন করা ইমনের স্বভাব, কোনো কিছুই সে বলে না। তার বেশিরভাগ খবর জানা যায় অন্যের মাধ্যমে। ইমন, আজ বিকেলে তোর কি টিউশনি আছে? না। আজ বিকেলে তুই আমার সঙ্গে বনানী মার্কেটে যাবি।
আমার এক বান্ধবীর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে, ওর বিয়ের গিফট কিনব। আজও তো যেতে পারবো না। কেন যেতে পারবি না? আজ বিকেলে আমি আমাদের ক্লাসের এক্সেলের কাছে যাব, ওর সঙ্গে কথা হয়ে আছে। আজ না গিয়ে কাল যাবি। তোর অ্যাপয়েন্টমেন্ট তো আর প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট না যে রদবদল করা যাবে না। ওর একটা কম্পিউটার আছে, আমি ওর কম্পিউটারে ল্যাবের কাজগুলি দেখি। আরেকদিন দেখবি, একদিন প্র্যাকটিক্যাল না দেখলে কিছু হয় না। আচ্ছা। মিতু উঠে দাঁড়ালো এবং তীব্র গলায় বলল, তোর যেতে হবে না। ঘর থেকে বের হবার সময় সে এত দ্রুত বের হলো যে দরজায় বাড়ি খেয়ে মাথা ফুলে গেল। অন্য যে কোনো ছেলে হলে পুরো ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যেত। ইমনের বেলায় তার ব্যতিক্রম হল। সে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসল। বইয়ে সে ঠিক মন বসাতে পারল না। এই বইয়ের ফাঁকেই একটা রেজিস্ট্রি চিঠি লোকানো আছে। চিঠিটা গত সপ্তাহে এসেছে। চিঠির হাতের লেখাও পরিচিত, চিঠির ভাষা অশালীন, কিন্তু চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত। চিঠিটার লেখক মিতু, এই ব্যাপারে সে 100% নিশ্চিত। চিঠির একটা লাইন হচ্ছে, জানগো তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটো কেন। এই লাইনটাই বলে দিচ্ছে চিঠি মিতুর লেখা। মিতু তাকে কয়েকবার বলেছে, এই তুই রাস্তা দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটিস কেন? তোকে দেখলে মনে হয় হ্যান্সব্যাক অফ নটর ডেম। মিতুর উদ্দেশ্য যদি হয় মজা করা, তাহলে সে এই লাইনটি লিখে নিজেকে স্পষ্ট করে তুলল কেন? নাকি মিতু চাচ্ছে চিঠি পড়ে সে যেন পত্রলেখককে তা ধরতে পারে? মাঝে মাঝে ইমনের মনে হয় এই ব্যাপার নিয়ে সে মিতুর সঙ্গে কথা বলে, তারপরেই মনে হয় কথা বলে কি হবে। ইমন বইয়ের ভাঁজ থেকে আবার চিঠিটা বের করল। রুলটানা কাগজে মজার একটা চিঠি। আচ্ছা, এমন কি হতে পারে যে এটা তাকে খুব চিন্তা ভাবনা করে লেখা মিতুর প্রথম প্রেমপত্র? এর একটা জবাব পাঠিয়ে দিলে কেমন হয়? রেজিস্ট্রি করা জবাব। সম্বোধন হবে, আমার প্রাণ পাখি বুলবুলি। চিঠিটা হবে অবিকল আগের চিঠির কপি। আগের চিঠিতে যেখানে জান লেখা, সেখানে সে লিখবে জানের স্ত্রীলিঙ্গ জানি। শুধু চিঠির শেষে নামের জায়গায় লিখবে ইতি হ্যান্সব্যাক অফ নটর ডেম। সি, এইসব সে কি ভাবছে? ইমন বইয়ে মন দেবার চেষ্টা করল, মন বসছে না। মিতুর সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। এই ইচ্ছাটা তার প্রায়ই হয়। মাঝে মাঝে এত প্রবল হয় যে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কয়েকবার সে স্বপ্নে মিতুকে দেখেছে। মানসিকভাবে সে নিশ্চয়ই অসুস্থ, নয়তো এমন স্বপ্ন দেখত না। একটা স্বপ্ন ছিল ভয়াবহ। সে খাটে বসে বই পড়ছে, অনেক রাত। মিতু ঘরে ঢুকে বলল, এই শোনো, চোখ বন্ধ করো। ইমন বলল, কেন? মিতু বলল, কেন মানে? আমি ঘুমাবো না? ঘুমুলে চোখ বন্ধ করতে হবে কেন? আমি কি শাড়ি পরে ঘুমোতে যাব নাকি? নাইটি পরে ঘুমোবো? ইমন চোখ বন্ধ করল। এর মধ্যেও পিটপিট করে তাকালো। সত্যি মিতু খুব স্বাভাবিক ভঙ্গিতে শাড়ি খুলে নাইটি পরে বিছানায় উঠে এসে বলল, ঘুমোতে এসো, এত বেশি পড়াশোনা করার দরকার নেই, শেষে আইনস্টাইন হয়ে যাবে। ইমন স্বপ্নের মধ্যেই বুঝতে পারছে মিতু তাকে তুই তুই করে বলছে না। মিতু তার স্ত্রী, স্ত্রীরা স্বামীকে তুই করে বলে না। স্বপ্নটা দেখার পর প্রায় 1 সপ্তাহ ইমন মিতুর দিকে চোখ তুলে তাকাতে পারেনি। তার কাছে মনে হয়েছে মিতুর চোখে চোখ পড়লেই মিতু সবকিছু বুঝে যাবে। একদিন মিতু নিজেই বলল, এই শোন, তুই আমাকে দেখলেই এমন পাশ কাটিয়ে চলে যাস কেন? তোর সমস্যাটা কি? আমাকে তুই ভয় পাস নাকি? ভয় পাবো কেন? ভয় কেন পাবি সেটা তো আমি জানি না। তোর ভাবভঙ্গি দেখে মনে হয় হয় তুই আমাকে ভয় পাস, আর নয়তো তুই আমার প্রেমে পড়েছিস। প্রেমের প্রাথমিক পর্যায়ে ছেলেরা এমন করে। তুই প্রেম বিশারদ হয়েছিস নাকি? আমি সর্ববিদ্যা বিশারদ। আমার মাছের মতো 30,000 চোখ। ইমন বলল, চোখ বেশি থাকার সমস্যাও আছে। চোখ যত বেশি, ভীষণ তত পৌর। প্রকৃতি একটা দিলে আরেকটা দেয় না। প্রকৃতি যাকে দেবার তাকে উজাড় করেই দেয়, যাকে দেবার না তাকে কিছুই দেয় না। এই জন্যেই একজন হয় রবীন্দ্রনাথ, একজন হয় ঠেলাগাড়ির ড্রাইভার মোকাদ্দেস। মিতুর মন সচরাচর খারাপ হয় না, আর খারাপ হলেও তা বোঝা যায় না। আজ মিতুর মন বেশ খারাপ। ইমনের ঘর থেকে বের হয়ে সে প্রথমে ছাদে গেল। বেশিক্ষণ থাকল না,
প্রায় সঙ্গে সঙ্গে নেমে এলো। তার মন খারাপ কিনা তা বোঝার উপায় হচ্ছে সে রান্নাঘরে কিনা। যদি দেখা যায় সে রান্নাঘরে ঢুকে কোনো একটা রান্না নিয়ে ব্যস্ত, তাহলে বোঝা যাবে তার মন বিশেষ খারাপ। মার ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাবার সময় ফাতেমা খুশি খুশি গলায় ডাকলেন, মিতু শুনে যা। তার খুশির প্রধান কারণ হচ্ছে সুনামগঞ্জ থেকে পাগলা পীর সাহেব এসেছেন। আজ রাতে তিনি থাকবেন, নানান বিষয়ে গণা গুনবেন। বর্তমানে তিনি ফাতেমার ঘরে আছেন। ফাতেমার সঙ্গে পীর সাহেব ধর্মবন পাতিয়েছেন। মিতু মার ঘরে উকি দিতেই পীর সাহেব মুখ ভর্তি হাসি দিয়ে বললেন, আম্মাজির মুখ মলিন কেনে? মিতু পীর সাহেবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মার দিকে তাকিয়ে বলল, মা ডাকছ কেন? ফাতেমা ঝলমলে গলায় বললেন, পীর সাহেবকে দিয়ে তোর বিয়ের গণাটা গনিয়ে নে। কোথায় বিয়ে হবে, কবে হবে সব বলে দেবেন। মিতু বলল, আমার কোথায় বিয়ে হবে, কবে হবে আমি জানি, পীর সাহেবকে গুনে বের করতে হবে না। পীর সাহেব মনে হলো মিতুর কথা শুনে মজা পেয়েছেন, খিক খিক করে হাসছেন। পীর সাহেবের বয়স 40-এর মতো, দাড়ি গোফ নেই, শার্ট প্যান্ট পরেন, মজার মজার কথা বলেন। তার ভবিষ্যৎ গণার পদ্ধতিটাও একটু ভিন্ন। এক টুকরা সাদা কাগজ নিয়ে নানান চিহ্ন আঁকেন, তারপর সুনামগঞ্জের ভাষায় হাসি মুখে বলেন, দরখাস্ত পেশ করেন, অর্থাৎ কি জানতে চান বলুন। যখন কিছু জানতে চাওয়া হয় তখন কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করেন, সাদা কাগজে আরো কিছু আঁকিবুকি কাটেন, তারপর বলেন, বিসমিল্লা বলে আঙ্গুল ফেলেন। তখন বিসমিল্লা বলে আঁকিবুকি কাটা কাগজে আঙ্গুল ফেলতে হয়। আঙ্গুল ফেলা মাত্র পীর সাহেব হরবর করে প্রশ্নের জবাব দিতে থাকেন। মিতুর ধারণায় এই মানুষ পীর ফকির কিছু না, অতি ধুরন্ধর। মানুষের প্রশ্ন থেকেই জবাবটা কি হলে ভালো হয় সেটা আঁচ করে নেয়, সেই দিকেই সে অগ্রসর হয়। মিতুর ধারণা সত্যি হবার সম্ভাবনা আছে। এই মুহূর্তে পীর সাহেব ফাতেমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ফাতেমা বললেন, ভাই আমার ছেলে দুটো সম্পর্কে বলেন, একজনের নাম শোভন, একজনের নাম টোকন। পীর সাহেব বললেন, বোন দরখাস্ত পেশ করেন, হাইকোর্টে দরখাস্ত দেন। ফাতেমা বললেন, ওরা আছে কেমন? পীর সাহেব বললেন, ভালো আছে, খুব ভালো আছে। ফাতেমা বললেন, কোনো বিপদে পড়বে না তো? প্রশ্ন থেকে পীর সাহেব বিপদের আঁচ পেলেন। তিনি হাসিমুখে বললেন, বিপদের মধ্যেই তো আছে, নতুন করে পড়ব কি? ফাতেমা পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতায় অভিভূত হলেন। বিপদ থেকে উদ্ধারের পথ কি? পীর সাহেব কাগজে আঁকিবুকি কাটতে লাগলেন। ফাতেমাকে দিয়ে তিনি কয়েকবার তর্জনী দিয়ে কাগজ ছোঁয়ালেন। প্রতিবারই তার মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হল, যেন জবাবটা পাচ্ছেন। মাথার মধ্যে চাপ পড়তেছে গো বোন, চা খাবো, চা খাওয়ানোর পর আরেকবার চেষ্টা করে দেখব। এ বাড়িতে পাগলা পীর সাহেব এলে সবচেয়ে উত্তেজিত অবস্থায় যে থাকে তার নাম সুপ্রভা। সে সারাক্ষণ পীর সাহেবের সঙ্গেই থাকে, পীর সাহেবকে ডাকে পীর মামা। আজ সুপ্রভার দেখা পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে ফিরে সে আতঙ্কে অস্থির হয়ে আছে, তার কিছুই ভালো লাগছে না। স্কুল থেকে ফিরে সে ভাত খায়, ভাত খেতে পারেনি, খাবার নাড়াচাড়া করে রেখে দিয়েছে, কারণ সে ভয়ঙ্কর বিপদে পড়েছে। এই বিপদ থেকে সে কিভাবে উদ্ধার পাবে তা জানে না। দোয়া ইউনুস ক্রমাগত পড়তে থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। দোয়া ইউনুস সে ক্রমাগত পড়ে যাচ্ছে, বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখছে না। স্কুলে সে তার গলার চেনটা হারিয়ে ফেলেছে। এক ভরি সোনার চেন সুরাইয়া তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। সোনার গয়না পরে স্কুলে যাওয়া এমনিতেই নিষেধ। আজ ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেই উপলক্ষে কিছু সাজগোজ করার অনুমতি ছিল। এই অনুমতি কাল হয়েছে। চেন যে হারিয়েছে এটা সে টের পেয়েছে স্কুল থেকে আসার পর। স্কুলে থাকার সময় টের পাওয়া গেলে মাঠে যেখানে সবাই মেয়েরা মিলে দৌড়াদৌড়ি করেছিল সেখানে খোঁজা যেত। সুপ্রভা দোয়া পড়েই যাচ্ছে। দোয়া যদি কবুল হয় তাহলে জিনিসটা কিভাবে পাওয়া যাবে সে বুঝতে পারছে না। হঠাৎ দেখা যাবে হারানো চেন তার গলায় দুলছে, নাকি হঠাৎ স্কুলের দারোয়ান চাচা বাসায় উপস্থিত হয়ে বলবে, আপামনি আপনার চেন পাওয়া গেছে। সমস্যা হচ্ছে স্কুলের দারোয়ান তো তার বাসার ঠিকানা জানে না।
জামিলুর রহমান লক্ষ্য করলেন সুপ্রভা সিঁড়ির ঘরের অন্ধকারে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। তিনি কাছে এগিয়ে গেলেন, গম্ভীর গলায় বললেন, কাঁদছিস কেন? সুপ্রভা জবাব না দিয়ে ছুটে এসে তার বড় মামাকে জড়িয়ে ধরল। জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন, কান্না বন্ধ করে বল, সমস্যাটা কি? মা বকা দিয়েছে? না। তাহলে হয়েছেটা কি? সুপ্রভা ফোপাতে ফোপাতে তার সমস্যার কথা বলল। জামিলুর রহমান বললেন, কাপড় বদলে চল আমার সঙ্গে। কোথায় যাব? চল দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। কেঁদে তো তুই আমার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছিস, কান্না বন্ধ কর। জামিলুর রহমানের মতো কৃপণ মানুষ সুপ্রভাকে নিয়ে অনেক দোকান ঘুরে ঠিক আগের চেনের মতো দেখতে একটা চেন কিনে দিলেন। সুপ্রভা বলল, মামা এটা তো বেশি চকচক করছে, মা যদি বুঝে ফেলে? বুঝবে না, তোর মা খুঁটি আজকাল কিছুই দেখে না। মামা একটা কাজ করলে কেমন হয়, চেনটা নিয়ে তেঁতুল দিয়ে ধোয়া শুরু করি, মার সামনেই ধুই, মা বুঝবে যে ধোয়ার জন্য পরিষ্কার হয়েছে। বুদ্ধিটা খারাপ না। মামা কোক খাবো। কোক ফোক না, আজে বাজে জিনিস খেয়ে শরীর নষ্ট। কোকের একটা ক্যান জামিলুর রহমান কিনে দিলেন। কোক খেতে খেতে সুপ্রভা ফিরছে, হরবর করে অনবরত কথা বলছে। বড় মায়া লাগছে জামিলুর রহমান সাহেবের। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।